বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক চরম অস্থিরতার মধ্যে, এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এটি কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকিতেই এখন সীমাবদ্ধ নেই। এর সুদূর প্রসারী প্রভাব অর্থনীতিতে, সমাজে, রাজনীতিতে, রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে কি হবে সেটি নিয়ে নানান রকমের গবেষণা চলছে এবং পরিস্থিতিটা এমন যে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না এই কোভিডের প্রভাব থেকে কবে পৃথিবী মুক্ত হবে, আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশ কবে মুক্ত হবে এবং এর প্রভাব প্রতিক্রিয়া কত দূর পর্যন্ত যাবে সেটি নিয়েও নানা রকমের গবেষণা চলছে। কিন্তু কোভিড-19 তার চরিত্র এত দ্রুত বদলে ফেলছে যে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। গতকালও বাংলাদেশে দুজন নতুন রোগী আইডেন্টিফাই হয়েছেন অফিসিয়ালি এবং সেই অর্থে অনেকেই পরিস্থিতিটা স্বস্তির দায়ক বলে মনে করছেন। কিন্তু সরকারি ছুটি, লকডাউন এইসব ক্রিয়াকর্ম নানাভাবে বাড়ানো হয়েছে যাতে করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সব মিলিয়ে এই কোভিড-19-এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেসের চেয়ারম্যান। আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন অ্যানি নরফোল্ক বিডল। অ্যানি is a policy analyst for the Organization for Economic Cooperation and Development, OECD's Southeast Asia Division, based in Paris, France. In this role, she works closely with the ASEAN Secretariat and policymakers in Southeast Asia to support the region's economic integration initiatives and to provide policy advice on matters pertaining to SME and broader private sector development. She also helps to manage the organization's external relations with partner countries including India, Indonesia, Malaysia and Singapore. আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এবং আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো প্রফেসর ডক্টর আলী রিয়াজ। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। অ্যানি, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশের পরিস্থিতিটা আপনি কি দেখছেন, মানে কোথায় দাঁড়িয়ে আছে, পদক্ষেপগুলো জানাই হয়েছে সেটি কীরকম, এবং আপনার একটি লেখায় আপনি আশঙ্কা ব্যক্ত করেছেন যে কোভিড-19 দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে। ধন্যবাদ জিলুর ভাই আপনাকে এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যে মুহূর্তে আসলে আলোচনা করতে আমরা যাচ্ছি এবং আপনি একটু আগে অবতারণা করেছেন যে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি গত 31 তারিখে একটি লেখা লিখেছিলাম যেটি বিডি নিউজ 24-এ এসেছিল। তো সেখানে মূলত আমি ওই প্রেক্ষাপট দিয়ে যদি আলোচনাটা শুরু করি যে কেন দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ উচ্চ ঝুঁকিতে রয়েছে। আমি বলেছি যে দক্ষিণ এশিয়ার ঝুঁকিতে, কিন্তু বাংলাদেশকে বলেছি যে উচ্চ ঝুঁকিতে। তো সেক্ষেত্রে তথ্য এবং উপাত্তের ভিত্তিতে কথা বলতে হবে এবং এটাই তো স্বাভাবিক বিষয়। তবে যেহেতু আমি জনবিজ্ঞান নিয়ে কাজ করি এবং জনসংখ্যা পাঠ নিয়ে আমার কাজের পরিসর, সে প্রেক্ষাপট থেকে যখন দেখতে চাই তাহলে যদি আমি জনমিতিক যে স্ট্রাকচারটা যদি আমি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রতি বর্গ কিলোমিটারে যেখানে আপনার 1265 জনের মতো মানুষ বসবাস করছে, যেটি কিন্তু ভারতেও তা না। ভারতে 450 জনের মতো, ইভেন সবচেয়ে জনবহুল দেশ চীন, সেখানেও কিন্তু 151 জনের মতো। তার মানে যদি সার্বিক ব্যাপারে চিন্তা করি যে একটা জনসংখ্যার ঘনত্বর আকারটি যদি চিন্তাই নেই, তাহলে সেটি হচ্ছে একদম হোল বাংলাদেশের প্রেক্ষাপটে সাউথ এশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে ঘনবসতিত। এখন শুধু ঘনবসতির জায়গাটা শুধু আরেকটু যদি সীমিত করে নিয়ে আসি যে শহর ভিত্তিক, এক ঢাকা শহরেই প্রায় 2 কোটি মানুষের বসবাস রয়েছে। যদি ইউএন জাতিসংঘের যে তথ্য যদি দেখি, প্রায় 1,97,00,000 মানুষ এখানে বসবাস। এটার ঘনত্ব কিন্তু দেখা যাচ্ছে ইভেন আপনার যে নিউ ইয়র্ক সিটিতেও যে মানুষগুলো বসবাস করছে তার চেয়েও ডবল কিন্তু আমাদের এখানে ঘনত্ব প্রায় 47,000 মানুষের মতো অবস্থান রয়েছে। এখন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যদি জনসংখ্যার ঘনত্বের কথা চিন্তা করি এবং এই কোভিডের যে সংক্রমণের যে জায়গাটি, এটি এখন প্রতিনিয়তই কিন্তু আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। প্রতিনিয়তই বিজ্ঞানসম্মত WHO একরকমভাবে বলছে কন্টামিনেটেড কিভাবে হতে পারে, আবার নতুন নতুন গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে হচ্ছে। তো সংক্রমিত হওয়ার জায়গাটার ঝুঁকির বিষয়টা হচ্ছে যদি কোনো কারণে ঘনত্বের কারণে হয়ে যেতে পারে। এটি ছিল প্রথম জায়গায়। দ্বিতীয়ত সেটি হচ্ছে
যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে ভারতও অত্যন্ত জনবহুল দেশ, কিন্তু কিছু কিছু সিটিজ রয়েছে, যেটা মুম্বাই চিন্তা করি যদি, ইভেন ফর আরও যে করাচি যে সিটিগুলো, এই সিটিগুলোতে কিন্তু প্রচুর মানুষের বসবাস। তো ওই জায়গাতে যদি এই কোভিড সংক্রান্ত বিষয়ে যদি সংক্রমণের মাত্রা শুরু হয়ে যায়, আপনারা এখন দেখেন পাকিস্তানে কিন্তু সংক্রমণের হার সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে। এবং আজকেই কিন্তু মানে জানতে পেরেছি যে মুম্বাইয়ের যে বস্তিতে ইসলামে কিন্তু একটি ধরা পড়ে গিয়েছে, এবং 300 হাউস হোল্ডকে এখন সেখানে অলরেডি একটা কোয়ারেন্টাইনের মধ্যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আছে। এখন এইরকম একটা অবস্থায় ঢাকা সিটির অনেক মানুষ কিন্তু ইসলামে বসবাস করে যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করি, এবং এই জায়গাতে হয়তোবা ঢাকা সিটি থেকে মানুষ এখন 1 কোটি মানুষ আমরা জানি যে ঢাকার বাইরে গিয়েছে। এই সরকারের যে সাধারণ ছুটি বা যে মানে লকডাউনের যে অ্যাপ্রোচ, এটাকে পুরোপুরি লকডাউন বলা যাবে না, হয়তোবা আমরা বলতে পারি যে মানুষগুলো গিয়েছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু একটা ঝুঁকির বিষয় ছিল। দ্বিতীয়ত যে জায়গাটি বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে জনসংখ্যার যে বয়স কাঠামো, এবং লিঙ্গ বিশ্লেষণও করতে গেলে দেখা যাচ্ছে যে এই বয়স কাঠামোর মধ্যে আমাদের 8.1% হচ্ছে 60 বা 60-এর ঊর্ধ্বের জনগোষ্ঠী, এবং এটি কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়ছে। এবং এই অবস্থার মধ্যে যদি 60 বছর যদি আমরা চিন্তা করি বয়স্ক, যেটা সরকারি নীতিমালা, তাহলে দেখা যাবে যে টোটাল জনসংখ্যার প্রেক্ষাপটে 1,36,00,000 মানুষ কিন্তু ওই এলডারলি পপুলেশনের ওই ক্যাটাগরিতে রয়েছে। আর যদি 65-র উপরে যাই তাহলেও দেখা যাবে যে প্রায় 87 লক্ষের উপরে মানুষ কিন্তু ওই অবস্থায় রয়েছে। এখন যদি কোভিড দ্বারা আক্রান্ত হয়ে, আমার তো মূল জায়গা যদি গ্লোবাল ডেটার উপাত্তের বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে মরছে বয়স্করা, প্রবীণ যারা, তারা বেশি ঝুঁকির সম্মুখীন আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা ইটালিতে হয়েছে বা অন্যান্য। কিন্তু আবার নিউ ইয়র্কের চিত্রটা আবার আমাদেরকে ভিন্ন ডাইমেনশনে নিয়ে এসেছে। এখন দেখতে পাচ্ছি আজকে কানেক্টিকাটে ইউএসএতে দেখতে গেলে একটা শিশুও, 6 সপ্তাহের একটা শিশুও কিন্তু আক্রমণ হয়েছে, এবং ইউকেতেও ঘটেছে। সো আসলে বয়সের ডাইমেনশন থেকে হয়তো আমরা বলতে পারি যে বয়স্ক যারা রয়েছে তারা হয়তো ভালনারেবল, ঝুঁকিতে, কিন্তু অন্য বয়সের যারা রয়েছে তারাও যে এর ঝুঁকির বাইরে নয়, সেটি একটা বিষয়। তাহলে ডেমোগ্রাফিক জায়গা থেকে বয়সের ক্যাটাগরিতে যদি যে, আর নারীর এবং পুরুষের মধ্যে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে পুরুষরা বেশি সংক্রমিত হচ্ছে। সেখানেও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। বিশ্বব্যাপী কিন্তু মেয়েদের লাইফ এক্সপেক্টেন্সি বার্থ, এটা কিন্তু সবচেয়ে বেশি। বাংলাদেশেও কিন্তু মেয়েদের লাইফ এক্সপেক্টেন্সি পুরুষের থেকে এখন 3 বছর বেশি, যেটি 2000 সালের আগ পর্যন্ত কিন্তু সেটা ছিল না। কিন্তু মেয়েদের যখন আর্লি স্টেজে যখন জন্ম হয়, একটা শিশু যখন মেয়ে শিশু জন্ম হয়, তখন তার যে রেজিস্ট্যান্স পাওয়ারটা থাকে সেটা পুরুষের চেয়ে কম্পারেটিভ জেনেটিক স্ট্রাকচারে আমরা জানতে পারি যে, দেখতে পাই যে বেশি থাকে। কিন্তু গ্লোবালি যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে মেয়েরা বেশি দিন বাঁচে, ছেলেরা বড়। কিন্তু এখন বিষয় হচ্ছে বয়স্ক অবস্থায় যদি যায় তখন, এবং মুভমেন্টের জায়গায় কারা বেশি মুভ করে, ছেলেরা বেশি মুভ করে নাকি নারী না পুরুষ, এই মুভমেন্ট বা যে পপুলেশন মোবিলিটির কথা যখন চিন্তা করি, বা স্থানান্তর বা মাইগ্রেশন, এটাও আরেকটা ডেমোগ্রাফিক জায়গায়, সেটার মধ্যে আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি। সেই ক্যাটাগরিতেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুরুষরাও কিন্তু, এবং দক্ষিণ এশিয়াতেও পুরুষরা বেশি থাকে। এরপরে রয়েছে যদি মনে করেন এই জায়গাতে বস্তিবাসী বা স্লাম পপুলেশন, এটাও মাইগ্রেশনের আরবানাইজেশনের সাথে জড়িত, এরা ঝুঁকির মধ্যে রয়েছে। শরণার্থী বা এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী, আমরা কিন্তু একটা বারুদের মধ্যে বসবাস করছি। আপনি জানেন যে কক্সবাজারে কিছুদিন আগে একটা কেস ধরা পড়ে গিয়েছে। এখন ডেমোগ্রাফিক জায়গা থেকে চিন্তা করেন যে 6 কিলোমিটারের মধ্যে 13 লক্ষ, মানে ওই 13 কিলোমিটারের মধ্যে যে 6 লক্ষ রিফিউজি, মানে যদি শরণার্থীর কথা চিন্তা করি, বা এদেরকে যদি আপনি ডিসপ্লেস পপুলেশন বলেন বা রোহিঙ্গা যেভাবেই বলি না কেন, এই জায়গাটি যে যাদের যে বসবাসের যে জায়গাটি এবং স্বাস্থ্যসম্মত যে অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য বিষয় রয়েছে, সেখানেও কিন্তু ঘনবসতির জায়গাটা কিন্তু চিন্তার বিষয়। এবং একবার যদি ওখানে সংক্রমণ হয়ে যায় সেটি আরেকটা বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে এই শরণার্থী কিন্তু পাকিস্তানেও রয়েছে, মানে যেটা বলি যে ভারতও রয়েছে। তো সকল প্রেক্ষাপটে সাউথ এশিয়াতে কিন্তু শরণার্থীর জায়গা, এবং বাংলাদেশই হচ্ছে সবচেয়ে বেশি শরণার্থী ওই ক্যাম্পের কথা চিন্তায় যদি যাই। তারপরে দেখা যাচ্ছে যে আরেকটি যদি চিন্তা করি, আমাদের যে কারাগারে যে জনগোষ্ঠী রয়েছে যারা অর্থাৎ রয়েছে, এখন কারাগারে যদি আপনি থার্মাল স্ক্যানার কয়টা রয়েছে, এবং যারা দেখা করতে যাচ্ছেন 3000 জনকে অবশ্য ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছি, কিন্তু আপনার হিসেবে তো 90,000-এর মতো রয়েছে। এবং এই যে মানুষগুলো যে গাদাগাদি করে থাকছে, এখানে তার পার্সোনাল হাইজিনিক যে জায়গাগুলো রয়েছে, সচেতনতার জায়গাগুলো রয়েছে। তো আজকে অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছেন যে এমআইটির একটা স্টাডির কথা, যে এয়ারবোর্ন, জি এমআইটি একটা যে ইন্টারেস্টিং একটা স্টাডি, একজন গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর স্টাডি করে দেখিয়েছেন যে ডব্লিউএইচও যেভাবে বলছিল যে সংক্রমণ যেটা এয়ারবোর্ন না, কিন্তু সেখানে দেখাচ্ছে যে 27 ফিট এরিয়ার মধ্যে কিন্তু ওই কোভিড-19 কিন্তু সংক্রমিত হতে পারে। এবং শুধু তাই না, আরেকটা স্টাডি করেছে, দেখতে পেয়েছি চীনের যে 12 জন যাদের মধ্যে মাইল্ড সংক্রমণ হয়েছিল, তারা মনে করেছিল তারা সুস্থ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা আবার কিন্তু সংক্রমিত অবস্থায় চলে আসছে। সো আমাদের কিন্তু দুটো চিন্তা, যে একদম হয়ে গেলেই যে আবার যে সে পুনরায় যে সংক্রমিত হবে না, এই ধরনের কথাও কিন্তু এখন বলার মতো অবস্থায় নেই। তাহলে এখন যদি
জি। এই জায়গার মধ্যে যাই এখন, এই জনগোষ্ঠীকে যদি আবার এখন চিন্তা করি যে আমি বাংলাদেশ কেন বেশি আরো ঝুঁকিতে, তো এটা হয়তো আপনারাও জানেন, আলোচনাও করেছেন, এই যে বাংলাদেশে মার্চ মাসে যে 2 লাখ মানুষ যে প্রবাসী, যেটা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ছিল, আমরা আসবো সেই হ্যাঁ জায়গায়, তারা সেই আসবেন। সেই আলোচনার মধ্যে আসবো জি আপনার জি কাছে। প্রফেসর ডক্টর আলী রিয়াজ, আপনার কাছেই যাচ্ছি আমি। আপনার সাম্প্রতিক একটা লেখার শিরোনাম থেকেই শুরু করতে চাই আলোচনাটা, যে অন্তহীন এক জরুরি অবস্থার শুরু আপনি বলছেন, এবং আপনার লেখার মধ্যে এই প্রসঙ্গটি আছে যে রাষ্ট্র হয়তো অনেক জায়গায় আরো শক্তিশালী হয়ে উঠবে, আরো কর্তৃত্বপরায়ণ উঠবে। আমার প্রশ্ন যে রাষ্ট্র যখন এরকম হয়ে উঠবে, মানুষও তো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, পৃথিবীর সকল দেশই তো, তারাও তো আসলে অনেকে বেশি সংঘবদ্ধ হয়ে উঠতে পারে, অনেক বেশি ক্ষিপ্ত হয়ে উঠতে পারে, অর্থাৎ জনরোষটাও তো অন্যরকম চেহারা ধারণ করতে পারে। সে কারণেই জিল্লুর আমি যে প্রসঙ্গটা তুলেছি সেটা হচ্ছে যে এখন সামগ্রিকভাবে রাষ্ট্র এবং সমাজের যে সম্পর্ক সেগুলো বদলে যেতে শুরু করবে। তার মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে যে সমস্ত আইন প্রণয়ন করা হচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য যে সমস্ত আইন করা হচ্ছে, তার একটা বড় দিক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন। লকডাউন থেকে শুরু করে কে কি কথা বলতে পারবেন না পারবেন সেই প্রসঙ্গগুলি উঠছে, যার অর্থ হচ্ছে যে রাষ্ট্র এক ধরনের অভাবনীয় ক্ষমতাশালী হয়ে উঠছে। আপনি ব্রিটেনের উল্লেখ করতে পারেন। ব্রিটেনে যে আইন তৈরি করা হয়েছে সেই আইনের মধ্যে আসলে এমন সব ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যাতে এমনকি নাগরিকদের সমাবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এখন সেটা আপনার জরুরি বিবেচনা করতে পারেন যে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে এগুলির কি ধরনের ব্যবহার হবে। আমরা চীনের ক্ষেত্রে তো আগেই দেখেছি যে কি ধরনের ইনক্লুসিভ এক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আপনি বলছিলেন যে এগুলির বিপরীতে কি দাঁড়াবে। সবচেয়ে বড় যে 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 প্রশ্নটা তোলা দরকার সেটা হচ্ছে বিপরীতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কেবলমাত্র রাষ্ট্রের এই ক্ষমতার কারণে হবে না। এই যে সামগ্রিক বিশ্ব ব্যবস্থা এবং অর্থনীতি, তা যে জনস্বার্থ এবং জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি দেখুন যে মানুষ স্বাস্থ্য সুবিধাগুলো পাচ্ছে না, তাদের মৌলিক একেবারে যেগুলো দরকার এই মুহূর্তে সেগুলো পাচ্ছে না। অর্থনৈতিক সংকট এখন দ্বার প্রান্তে, বিভিন্ন জায়গায় আসলে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, মানুষের খাবারের সংকট হবে, মানুষের টিকে থাকার সংকট হবে। তারা কিভাবে কতদিন এই অবস্থার মধ্যে সহ্য করবেন সেটা একটা প্রশ্নের বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তথ্যও পাওয়া যাচ্ছে না সঠিক। এগুলি মিলেই আসলে বৈশ্বিক ক্ষেত্রে এই বিপদগুলি তৈরি হবে। এবং এই এই যে আপনি সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা বলছেন, জি। সেই প্রতিক্রিয়াটা এক ধরনের কেওয়াস তৈরি করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এবং সেই বিশৃঙ্খলাটা খুব অস্বাভাবিক কিছু হবে না। আপনি যখন মানে একেবারে টেস্টিং এর সুবিধাও পাবেন না, আপনি যখন তথ্য পাবেন না, তখন সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভ তৈরি হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এবং এটা বিভিন্ন দেশে হওয়াটাই আমার কাছে খুব বিচিত্র মনে হয়। কিন্তু রাষ্ট্রের যে ভয়াবহ শক্তি তৈরি হবে, সেই শক্তি তারা কিভাবে ব্যবহার করবেন এবং সেই শক্তিগুলো আসলে শেষ পর্যন্ত নাগরিকের অধিকারকে কতদিন পর্যন্ত সংকুচিত রাখবে, সেটাই হচ্ছে বিপজ্জনক প্রশ্ন, দীর্ঘমেয়াদের প্রশ্ন এটা। জি। কিন্তু আর এখনকার প্রশ্ন যেটা সেটা হচ্ছে টিকে থাকার প্রশ্ন। এখন তো একটা বড় প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক সংকটটাই হচ্ছে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে সবার জন্য। আমি স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির প্রশ্নটা হয়তো একটা সময় সেটা কাটিয়ে ওঠা যাবে, কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য তো বিভিন্ন দেশ আবার নানা রকমের প্যাকেজ ঘোষণা করছে, নানান রকমের পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র। সো সেগুলোকে আপনি কিভাবে দেখছেন, যে এগুলো আসলে কতটা? এই এই যে এবং প্যাকেজগুলো এবং নেওয়া আরেকটা হচ্ছে, প্রসঙ্গ আছে এখানে, যে পরস্পরের সঙ্গে সহযোগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথম কথা হচ্ছে প্যাকেজ যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই সমস্ত প্যাকেজ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে কিনা। কোথাও কোথাও প্যাকেজগুলো অত্যন্ত ছোট, যেমন ধরুন বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে জি। হাইলি স্কিউড এই অর্থে যে কেবলমাত্র একটা বিশেষ সেক্টরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। পিজিএমই এর যে ভাষ্য তা যদি আমি ঠিক মতো বুঝে থাকি, তাহলে হচ্ছে বাংলাদেশ সরকার যে 5,000 কোটি টাকার কথা বলছে তার 80% আসলে শুধুমাত্র বিজিএমই কে দিয়ে দিতে হবে, তাও আবার এক্সপোর্ট সেক্টরে। আর বাইরে যারা সাধারণ মানুষ আছে, বাংলাদেশের যে কর্মজীবী মানুষ আছে, বাংলাদেশের একটা বড় ইকোনমি হচ্ছে ইনফরমাল ইকোনমি, এই তো। জি। আপনি তাদের কাছে কিভাবে পৌঁছবেন? কেবলমাত্র
এই যে আপনার ভালনারেবল গ্রুপ ফিডিং কিংবা ডেভেলপমেন্টের প্রজেক্ট থেকে খানিকটা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের টাকা দিয়ে যে মোকাবেলা করার চেষ্টা হচ্ছে, সেটা দিয়ে কতদূর মোকাবেলা করা যাবে আমি খুব নিশ্চিত নই। এটা খুব টিমিড একটা রেসপন্স, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত দুর্বল রেসপন্স অর্থনীতি। এর বাইরে যেমন যুক্তরাষ্ট্রে বড় রকমের একটা স্টিমুলাস প্যাকেজ পাস করা হয়েছে 2.2 ট্রিলিয়নের, কিন্তু সেটাও দেখা যাচ্ছে যে কর্পোরেট সেক্টরকে যতটা দিচ্ছে সাধারণ মানুষকে ততটা দিচ্ছে না। এবং এর বাইরেও অন্যান্য ক্ষেত্রে কানাডার প্রস্তাবটা অনেক ভালো, কিন্তু সব মিলিয়ে যেটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে চেষ্টা, সেই চেষ্টার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করা। সাধারণ মানুষকে রক্ষা না করে স্বার্থ, মানে রাষ্ট্রের স্বার্থ, ব্যবসায়ের স্বার্থ টেকানো যাবে না। ফলে যে দেশে যে সমস্ত প্যাকেজ তৈরি করা হচ্ছে যেগুলোর লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সহযোগিতা করা, সেগুলো দ্রুততার সঙ্গে আসলে অর্থনৈতিক পুনরুদ্ধারে সাহায্য করবে। আর যেগুলো শুধুমাত্র সেক্টরাল, সেগুলো করবে না। ইতিমধ্যেই যে সমস্ত প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরুন বাংলাদেশে যে এতদিন পর্যন্ত জিডিপির যে গ্রোথ বিবেচনা করা হয়েছিল, এখনকার পরিস্থিতিতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 বা 3 দশমিকের বেশি প্রবৃদ্ধি অর্জন করা যাবে না, এটাই হচ্ছে প্রজেকশন। ওটা দক্ষিণ এশিয়াতে তাই, ভারতের ক্ষেত্রে সেটা 2% দিকে চলে আসবে। তো এখন এগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে, শুধুমাত্র জিডিপির প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এতে করে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কর্পোরেট সেক্টরের চেয়ে বেশি হবে। যেমন ধরুন গার্মেন্টসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? কর্মচারীরা, কিংবা ইনফর্মাল সেক্টরে যারা আছেন তাদের আমরা কিভাবে রক্ষা করব? যে সমস্ত প্যাকেজ সাধারণ মানুষের একেবারে দৈনন্দিন জীবনকে মোকাবেলা করার সাহায্য করবে না, সেগুলো আসলে অর্থনীতির এমনকি পুনরুদ্ধারেও সাহায্য করবে। টেস্ট এবং টেস্ট হুইয়ের কথা, হুইয়ের মহাপরিচালকের কথা, এবং বাংলাদেশেও গতকালকে দেখলাম আমরা যে টেস্টের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। সো সব মিলিয়ে আবার কথাও ঠিক যে আমরা দেখছি এখানে শনাক্তকরণের প্রক্রিয়াটা সীমিত, যদিও সেটি বাড়াবার চেষ্টা করছে। যে আপনি কি মনে করেন যে যা আছে সেটা দিয়ে কতটা আসলে মোকাবেলা করা সম্ভব হবে, এবং সেই সঙ্গে চিকিৎসা কর্মী, হসপিটালের? আসলে বিষয়টি হচ্ছে যে এখন আমাদের তো সবচেয়ে এখন এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে কত বেশি মানুষকে আমরা টেস্ট করার আওতায় নিয়ে আসতে পারি। তো এই মুহূর্তে আজকে যে সরকারের যে পরিকল্পনাটা দেখতে পেরেছি, যে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার প্রতিদিন একটি উপজেলা থেকে 2 জনকে শনাক্ত করবেন, মানে শনাক্ত করার কথা বলা, মানে শনাক্ত না, মানে টেস্ট করার কথা বলা হচ্ছে, পরীক্ষা করার কথা। এখন বিষয়টি হচ্ছে যে আমি যখন বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় আমি যখন স্যাম্পলিং করে যে আমি যখন টেস্ট করতে যাব, আমি আসলে এই এরিয়া সিলেকশনের মধ্যে উপজেলার মধ্যে কাকে টেস্টটা করব, মানে এটা কি মানে এত যে যতগুলো মানুষ আছে এই মানুষের মধ্যে 2 জনকে মানে আমার যে প্রতিনিধিত্বশীল কিনা সেটিতে একটা দেখার বিষয় রয়েছে। কারণ আমাদের অবস্থাটা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে আসলে এখন তো বুঝে উঠতে পারছি না যে কোথায় কিভাবে সংক্রমিত হচ্ছে, এবং কমিউনিটি লেভেলে যদিও সরকার স্বীকারও করেছেন যে স্থানীয় পর্যায়ে সংক্রমণের একটা আভাস তারা লক্ষ্য করেছেন। তো এখন এই অবস্থার মধ্য দিয়ে যে 2 জন করে যদি প্রতিদিন করে, এবং সেক্ষেত্রে দেখা যাবে 1000 মানুষকে টেস্ট করার একটা আওতায় আনতে চাচ্ছে, সেটি আমি পজিটিভ অ্যাপ্রোচ থেকেই আমি বলতে চাই যে এটা মনে হয় একটা ভালো দিক। কিন্তু আবার একই সাথে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে এই 2 জন করে যে নির্বাচন করা এবং সেখানে ভালনারেবল এরিয়াগুলো বাদ পড়ে যাওয়ার যে সুযোগটা এবং স্যাম্পলিং বা নমুনায়নের যে জায়গাটা, সেটা একটা চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এখন যদি চিন্তা করি যে হ্যাঁ, যে যদি ধরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে সক্ষমতার যে জায়গাটা, সেটি নিয়েও যদি আমি চিন্তা করি, সেটিও কিন্তু আমরা একটা ঝুঁকিময় অবস্থার মধ্যে রয়েছি। কীরকম ঝুঁকিময় অবস্থার মধ্যে যে রয়েছে, যে যদি চিন্তা করি যে আমাদের যে স্বাস্থ্যগত ঝুঁকি বা চিকিৎসা ঝুঁকির মধ্যে যদি চিন্তা করি যে চিকিৎসা কর্মী এবং একইভাবে যে হাসপাতালে যে শয্যা থাকার যে কথা, সেটার যদি আমি একটু চিন্তা করি, এবং ডক্টর নার্স আমি পার্টিকুলারলি বা মিডওয়াইফের ওই প্রপোর্শন বা রেশিও যদি যাই, দক্ষিণ এশিয়ার যে চিত্র, এই চিত্রতে কিন্তু আমরা খুব আশাপ্রদ অবস্থায় দেখি না। যেমন সুনির্দিষ্টভাবেই যদি বলি যে বিশ্বব্যাংকের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে তথ্য, সেই তথ্যের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই দক্ষিণ এশিয়াতে কিন্তু এখন এই চিকিৎসা কর্মী বা ডক্টর প্রতি হাজারে মানে থাকার আছে 0.8 মানে মানুষের জন্য 8, আর সেটা বাংলাদেশে আছে সেটা হচ্ছে 0.5, তার মানে একজনও কিন্তু না ডাক্তার। একইভাবে যদি চিন্তা করি যে নার্সের কথা যদি চিন্তা করি যারা, বা মিডওয়াইফের কথা, এবং সেখানে কিন্তু
দেখা যাচ্ছে যে আমাদের যে অবস্থা সেখানে 0.3 অবস্থান করছি, সেটিও কিন্তু খুবই কম দক্ষিণ এশিয়াতে। শুধু তবে একটা বিষয় হচ্ছে যে হসপিটাল বেডের কথা বা শয্যার কথা চিন্তা করি, সেখানে আমাদের 0.8 যেটা আমাদের রয়েছে বাংলাদেশে। তো এখন এই অবস্থার মধ্য দিয়ে যদি চিন্তা করেন যে হসপিটাল কর্মী, সেবক যারা সেবা দিবে, সেই সংখ্যাটা কিন্তু মানে অপ্রতুল, মানে ওইভাবে যদি চিন্তা করি। তো এখন সেই অপ্রতুলতার অবস্থার মধ্য দিয়ে যখন আমরা টেস্ট করতে যাব, আজকে দেখলাম যে সরকার যে প্রতিষ্ঠানগুলোকে এখন নতুনভাবে টেস্ট করার আওতায় নিয়ে আসতে চেয়েছে, এই তাদেরকে কতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে। আসলে তাদেরকে ধরেন আমি একটা 200 কিট দিয়ে দিলাম এক একটা প্রতিষ্ঠান, কিন্তু তারা কবে থেকে টেস্টটা করবে তার নিয়ন্ত্রণটা কিন্তু একটা জায়গার মধ্যে রয়ে গেছে। এখনো কিন্তু মানে ওই দুটোর বাইরে কিন্তু আমরা এখনো টেস্টের আওতাটা কিন্তু ওভাবে যেতে পারিনি। অর্থাৎ যদি টেস্ট এবং টেস্টই যদি আমাদের মূল লক্ষ্য থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে তার আওতা সম্প্রসারণের জায়গা থেকে যে টেস্ট করার মতো দক্ষ জনবল রয়েছে কিনা, এবং এই জায়গার কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমি যে টেস্টটি করবো এটার জন্য কিন্তু দক্ষতা লাগবে, এবং সেই পরিমাণে এই দক্ষতাটা মানে আপনার সেই তার পার্সোনাল সিকিউরিটি থেকে শুরু করে, এবং দক্ষ যদি না হয় তাহলে সেই জায়গাতে আবার দেখা যায় যে মেশিনে এই ফলাফলটা দেখবে, সেটিও কিন্তু নির্ভরযোগ্য ফলাফল আসছে কিনা, সেটিও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তো ওইটা একটা আরেকটা প্রশ্ন যেখানটাতে আমি থামিয়ে দিয়েছিলাম, আপনি বলছিলেন যে প্রবাসীরা আসতে শুরু করেছিল, সেই জায়গাটা অ্যাড্রেস করতে চেয়েছিলেন। আমরা জানি এখনো সেটি অব্যাহত আছে কম বেশি। সেই এখন বিষয় হচ্ছে যে এই যে প্রবাসীরা যে আসছে, আমরা আসলে মানে একদম কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে তো এয়ারপোর্টটাকে আমরা সিল করতে পারিনি। মানে যার জন্য যেটা হয়েছে যে এখন হচ্ছে আমাদের কিন্তু একটা সীমান্ত দিয়েও কিন্তু অন্য দেশ থেকে আসছে। শুধু এয়ারপোর্ট থেকে যেই সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা সীমান্ত বা সার্বিকভাবে 6 লক্ষের কথা বলছে, আর মার্চের 1 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা বলেছি 2 লক্ষের মতো মানুষ আসছে। এখন এই 2 লক্ষ মানুষকে যাদেরকে আমরা কোয়ারেন্টাইনে নিতে পারলাম না, ধরেন পূর্ণাঙ্গভাবে, যেটাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আমি যেটা বলছি, যে আমাদের কনটেক্সটে, বাংলাদেশ কনটেক্সটে এটা বোঝা উচিত ছিল আমাদের যে হোম কোয়ারেন্টাইন শব্দটা, এটা আমাদের সমাজ বাস্তবতার সাথে সেটা যায় না। এবং যার জন্য দেখেন চায়নাকে আপনি যেভাবেই দেখেন না কেন, চায়না কিন্তু চমৎকারভাবে যেভাবেই বলি না কেন, ওরা যখন লক্ষ্য করেছে, মাত্র দেখেন উহান সিটিতে অ্যারাউন্ড 8.3 মিলিয়ন পপুলেশন, এই মানে ধর বা 10 মিলিয়নের মতো, 2-1 কোটির মতো, কিন্তু হোল হুবেই প্রভিন্সের মধ্যে যেখানে 53 পপুলেশনের মধ্যে এই হোল সিটিটাকে কিন্তু তারা পিউরলি লক করে ফেলেছে। আমরা যেটা করলাম, আমরা তো ছুটি দিয়ে দিলাম, ধরেন আপনি সাধারণ ছুটি করলাম। এখন এই লকডাউন করার পরে কাজটা কি করেছে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়েছে, প্রত্যেকের কিন্তু, শুধুমাত্র না, প্রত্যেকের কিন্তু তারা টেস্ট করেছে, দেখেছে, মানে বুঝার সিস্টেম দিয়েছে, এবং এরপর তারা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছে তাদের যে সোশ্যাল যে সফটওয়্যার, ওগুলোর মধ্যে তারা মনিটর করেছে, এবং এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করা গিয়েছে। কিন্তু আমাদের এখন যে অবস্থায় রয়েছি, এই অবস্থার মধ্যে যে এখন আমাদের সন্তুষ্টির সুযোগ নেই, আপনি যেটি বলছেন। আমি আসবো আবার আপনার কাছে। ক্যান ইউ হিয়ার মি? Yes. Okay. The coronavirus outbreak shows no sign of slowing down in Europe, and even France has recorded its highest single-day health tolls yesterday. So far, 52,128 have been infected, 3,523 died, and around 5,600 are in critical condition in France. So what's your take on COVID-19, and what is the latest situation? I think the most challenging thing for our policymakers, both in France and in the UK, is figuring out how to deal with the very rapid and impactful escalation of the crisis. I think we saw what was happening in China, and then in Italy and in Spain, and we didn't think that it would happen on this scale in our own countries, partially because we don't have any experience yet of dealing with a crisis like this, and that's kind of proving to be the most challenging thing for policymakers, not only how to deal with the public health crisis, but also how to deal with the economic and the social impact of the crisis responses that they're currently taking. So we can see, just to kind of give an idea of the figures, I mean, you stated the figures as of today in terms of the known cases and the deaths, but it's kind of important to highlight what that was a month ago. So about a month ago, we knew that there were 176 known cases of coronavirus and only 3 known deaths. So the growth has been incredible. So at the moment, we can see that the French government is trying to take a kind of mix of mitigation and containment measures. On the mitigation side, to try and curtail this risk of exponential growth of the virus, we can see that in France we're currently in the 3rd week of a kind of a lockdown, which is designed to prevent social gathering, partially so that we can track
the kind of the contact that known cases have with other individuals. So a lot of currently almost every French household is almost entirely kind of required to stay inside, and we're allowed out for kind of necessary groceries, to walk pets, and reasons of that nature. Also, like very extreme social distancing measures and public awareness campaigns around personal and hygiene practices. For example, this idea of washing your hands for 20 seconds. On the containment side, which is really proving to be very challenging, we're seeing a lot of governments trying to ramp up intensive care facilities, so trying to get hold of more hospital beds, ventilators, medical equipment, medical staff. Ramping up testing facilities, which again is proving hugely problematic, partially because a lot of the raw materials that are required for testing are actually located in these zones that are being most affected. So I think the nasopharyngeal swabs that are required for the testing facilities, one of the largest manufacturers is located in Lombardy in Italy, which currently obviously is in complete lockdown at the moment. Also, a lot of the other raw materials that are required are the main manufacturers are located in Wuhan province. And because we never had an experience of a public health crisis like this, we haven't stockpiled these. France recorded the second highest level of current healthcare expenditure, that is at 257 billion euro. Current healthcare expenditure in France is equivalent to 11.5% of gross domestic product, GDP, more than any other EU member state. So why respective authorities fail to control spreading coronavirus? And do you think the government should pay more attention to public health issues, how this situation can be improved in the future? I think certainly France is much more equipped to deal with the crisis than Italy, for instance, and we have more hospital care beds, more expenditure on healthcare. But it's the nature of the virus. I don't think any country in Europe right now is currently prepared to deal with this kind of this type of virus. It's partly because it spreads so easily and stealthily as well. So a lot of the people that have contracted the virus, they don't show symptoms, and I don't think any of our hospital facilities are currently prepared for it. I think it will certainly send a strong message that we need to invest more in our healthcare facilities. I think a lot of warnings were made previously that weren't necessarily listened to. If I take the example of the UK, for instance, I think an assessment about 3 years ago found that the UK would not be prepared to deal with a healthcare crisis, and we didn't necessarily listen to those warnings, and we're kind of paying the price now. But I don't think that any country is equipped to deal with this kind of virus currently. Okay, stay with us. Professor Ali Riaz, করোনা ভাইরাস আসলে কি শিক্ষা দিচ্ছে পৃথিবীকে, পৃথিবীর শাসক গোষ্ঠীকে, এবং এখন পর্যন্ত অনেকেই ডিনায়াল সিনড্রোমের মধ্যে আছেন, অনস্বীকার্য, এবং উন্নয়নের ধারণা, উন্নয়ন কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনৈতিক ধারণায় কোনো পরিবর্তন আসছে কিনা বলে আপনি মনে করেন? শাসন ব্যবস্থার ক্ষেত্রে কতটা এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে? ডিনায়ালের কথা বলছিলেন, সেটা হচ্ছে যেমন ধরেন তুর্কমেনিস্তানে করোনা শব্দটাই তুলে দেওয়া হয়েছে, এই হচ্ছে ডিনায়ালের মাত্রা। এই যে সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে আমরা রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রিক যে পৃথিবী গড়ে তুলেছিলাম, তাতে যে জাতীয় নিরাপত্তার বিবেচনাটা ছিল, সেই জাতীয় নিরাপত্তার বিবেচনা ছিল রাষ্ট্রকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সীমান্ত। কিন্তু আসলে যে হিউম্যান সিকিউরিটি, মানুষের মৌলিক অধিকারগুলো, বিশেষ করে স্বাস্থ্য যদি রক্ষা করা না যায়, তার যে কি পরিণতি হয় সেটা আমরা দেখতে পেলাম এবার। এখন প্রশ্ন হচ্ছে যে এর আলো কি ভবিষ্যতে রকমের পরিবর্তন আসবে কিনা, সেটা অবশ্যম্ভাবী নয়, অনিবার্যও নয়। প্রশ্ন হচ্ছে যে তার জন্য যে সমস্ত শক্তি, চাপ ও পরিস্থিতি দরকার, সেটা তৈরি হবে কি হবে না তার উপর নির্ভর করছে যে আগামী কি অবস্থা দাঁড়ায়। তার আগে পর্যন্ত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখনকার সংকট মোকাবেলা। এখনকার বড় সংকট হচ্ছে মানুষের সকলকে অন্তত পক্ষে চিকিৎসা, পরীক্ষার ব্যবস্থা করা, এবং পরীক্ষার বাইরে গিয়ে যারা অসুস্থ হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা, এবং তাদেরকে এটা নিশ্চিত করা যে মৌলিক যতগুলো একেবারে বেসিক মিনিমাম যতটুকু, সেগুলো তারা পাবেন। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে নেতৃত্বের কারণে এই যে এবং ডিনায়ালের কারণে, পরিকল্পনার অভাবে, বিজ্ঞানের
এক ধরনের অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ট্রাম্প করার দিকে বলেছেন যে সবকিছুই ঠিক আছে। এই সবকিছুই ঠিক আছে কথাবার্তা আমরা অন্যদের কাছ থেকেও শুনতে পাচ্ছি। সবকিছু ঠিক নেই, এটা স্বীকার করেই শুরু করতে হবে। এবং অনেকে তো মনে কারণ করছেন যে সবকিছু আমাদেরকে স্পর্শও করবে না, কেউ কেউ তো মনে করছেন যে মানে আমি বলতে বিভিন্ন দেশের সরকার প্রধান বা কর্তা ব্যক্তিদের, তারা মনে করছেন যে তাদেরকে অনেকে স্পর্শ করবে না হয়তো এই মাত্রায়। এই মাত্রার প্রশ্ন না, তো মাত্রায় করবে না সেটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না, সেটা সেটাই। অনেক কিছুর উপর নির্ভর করে। হুম। হ্যাঁ, হুম। এবং বৈজ্ঞানিক ভাবে আপনি যদি বিবেচনা করেন সব প্রজেকশন ঠিক হবে তা তো নয়, কারণ প্রজেকশন মানে তো হচ্ছে যে অনেক কিছু বিবেচনা করা হয়, ইন্টারভেনশন থাকবে না, ইন্টারভেনশন থাকলে কি হবে। প্রজেকশনের চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার রিসোর্স কতটা এমপ্লয় করেছে এবং আপনি এই কাজে এগিয়ে এসছেন কতটা। চিলুর, আমি এখানে একটু আপনি সময় দিলে আমি বাংলাদেশের প্রসঙ্গটা বলতে চাই। জি প্লিজ। আহ, বাংলাদেশের এখন সমস্যা হচ্ছে চারটা। আপনি দেখুন যে এখনকার যে পরিস্থিতি, আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে, যে সমস্ত তথ্যাদি আপনাদের কাছে আছে, আমি যতদূর জানতে পারি বুঝতে পারি, আর সবচেয়ে বড় প্রথম সমস্যা হচ্ছে যে পাবলিক হেলথের একটা ক্রাইসিস দেখা দিয়েছে। সাধারণ মানুষ সাধারণ রোগেও হাসপাতালে যেতে পারছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে যতই বলা হচ্ছে সবকিছু ঠিক আছে, আমাদের কাছে পিপিই আছে, মাস্ক আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু ডাক্তারদেরকে এবং হেলথ কেয়ারে যারা আছেন, হেলথ ওয়ার্কারদেরকে আপনি মানে তাদের কনফিডেন্স অর্জন করতে পারেন। রাষ্ট্র সরকার কনফিডেন্স অর্জন করতে পারেনি যে আসলে আপনার জ্বর হলে, কষ্ট হলে, শ্বাসকষ্ট হলে আপনাকে চিকিৎসা দিবে। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি দ্বিতীয় যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ইনফরমেশনের অভাব। আপনি এক সংখ্যা বলেছেন যে কতজন লোক মারা গেছে, বেসরকারি একটা হিসাব আমরা পাচ্ছি। সরকারি স্বচ্ছতার অভাবে তার কারণে যেটা তৈরি হয়েছে যে আসলে প্রকৃতপক্ষে মাত্রাটা কত বড় সেটা আমরা জানি না বাংলাদেশের। আপনি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি বলেন যে ভয়াবহ পরিস্থিতি, অবশ্যই ভয়াবহ। নিউ ইয়র্কের অবস্থা ভয়াবহ, দেশ জুড়ে। কিন্তু আপনি তথ্যটা পাচ্ছেন, তাতে করে লোকজন বুঝতে পারছেন যে আসলে তার সচেতন হতে হবে। এর মধ্যে আপনি একটা ছুটি দেওয়ার ব্যবস্থা, এই যে শব্দ ছুটিটাই হচ্ছে বিপজ্জনক শব্দ। ছুটি মানে হচ্ছে আনন্দ উৎসব করার ছুটি। এবং তাতে করে যে তথ্যের অভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি গুরুত্বটাই বোঝাতে পারছেন না। একে তো হচ্ছে মাইনুল যেটা বলেছেন যে একে হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা, আপনাকে একটা অন্যরকম কৌশল নিতে হবে। সেই জায়গায় আপনি যদি বলেন যে আসেন সকলে মিলে ছুটি উদযাপন করি, এবং আপনি শহর থেকে না কিন্তু কমপক্ষে সেটা তো 9 মিনিট। সেটা তো বলা হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে, সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। যদিও ইনিশিয়াল স্টেজে সেটি হয়েছে, অনেকেই উদযাপন করতে কক্সবাজার চলে গেছেন, অন্যান্য অবকাশ যাপন কেন্দ্রগুলোতে চলে গেছেন, কিন্তু বাট এখন তো এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা। হ্যাঁ, কমিউনিটি ট্রান্সমিশনের পরে আপনি নিরাপত্তার কথা বলছেন, নিরাপত্তা ব্যবস্থার আগে সেটা হচ্ছে রেটরিক। আপনি দেখুন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কি হয়েছে, মিস্টার ট্রাম্প গোড়াতে বলেছেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পরিণতি তো আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র। ইটালির ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে মানতে হবে যে প্রথম দিকে বাংলাদেশের মন্ত্রীরা যে সমস্ত কথাবার্তা বলেছে এটা খুব মতো, সেটা সেটা খুব ভয়াবহ হয়েছে। এটা হচ্ছে ইনফরমেশনের অভাব। 3 নাম্বার হচ্ছে যে টেস্টের কথা, মাইনুল বলছিলেন যে টেস্ট এখন আরবিট্রারিলি ঠিক করা হয়েছে, করে করা হবে। আরবিট্রারিলি 2 জন করে করে আপনি কিভাবে কি করতে পারবেন? পৃথিবীর সবচেয়ে কম টেস্টিং হচ্ছে বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম টেস্টিং হচ্ছে বাংলাদেশে। তো তার মধ্যে যদি আপনি এরকম আরবিট্রারিলি ফিগার তৈরি করেন এবং সেটার দায়িত্ব দেন অ্যাডমিনিস্ট্রেশনের উপর, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ভালো লোক আছেন আমি জানি, কিন্তু পদ্ধতিগত ভাবে আপনি দেখুন যে মানে যদি সরকারের উচ্চ পর্যায়ে বলা হয় যে সবকিছু স্বাভাবিক আছে, আপনি প্রশাসনের লোক হিসেবে এটা কিভাবে দেখাবেন যে আসলে পরিস্থিতি ভালো নয়? এটা হবে না। এগুলি বাস্তবতা স্বীকার করে অগ্রসর হওয়া দরকার। আর ফোর্থ যেটা হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিসটা তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে সাধারণ লোকজন একেবারে খাবার দাবার সংকটে পড়ে গেছে। আপনি ছুটির কথা কেন আমি আপনাকে বলছি জিল্লু, জি আপনি ঢাকা থেকে প্রায় 9 মিলিয়ন লোক, তাই না? জি আপনার প্রায় 1 কোটি লোককে দেশের ঢাকা থেকে বাইরে পাঠিয়ে দিলেন। বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আপনার আমার ধারণা তো আমাদের চেয়ে ভালো থাকার কথা নীতি নির্ধারক, তাই না? জি। আপনি তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন যেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা কমপ্লিটলি কোলাপস করার মতো জায়গায় চলে গেছে। আপনি হেলথ কেয়ার ওয়ার্কারদের কনফিডেন্স দিতে পারছেন। আপনি বলছেন পিপিই আছে, যদি পিপিই থেকে থাকে তাহলে হেলথ কেয়ারের যারা আছেন তারা কনফিডেন্স নিচ্ছেন না কেন? তাদের কাছে পৌঁছেছেন।
নিশ্চয়ই পৌঁছেছে, কোথাও না কোথাও ঝামেলা হচ্ছে। না যদি থেকে থাকে তাহলে ঝামেলা হচ্ছে ডিস্ট্রিবিউশনে, তার চেয়ে বড় কথা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কাররা কনফিডেন্স নিতে পারছে। তো তাহলে এই যে ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, জি আপনি তথ্য দিচ্ছেন না, ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, এই বিপদ থেকে আপনি বেরোবেন কি করে? জি অ্যানি, France economy Yes. is expected to shrink by 1% in 2020. France economy is expected to shrink by 1% in 2020, and GDP will decrease by 0.3%. Temporary unemployment increased. France stocks struggle for direction. Do you think it's a big shock for the French economy? Yeah, I mean, I think it's going to be huge, and I think that the concern about that shock is what's made so many policymakers in France and in the UK so reluctant to implement these very kind of draconian measures. We can see right now a lot of in France, the French government is trying to roll out very, very rapidly a kind of range of fiscal monetary support measures. We can see, the French Prime Minister, Edouard Philippe, last week he announced a package of 25 different instruments to try and support French businesses, particularly SMEs and French workers. He's announced an envelope of 345 billion euros, which includes kind of a mixture of guarantees to support, sustain small business financing. He's announced a fund that will be used to cancel or defer social security contributions, and also kind of other forms of support like helping SMEs to renegotiate contracts with suppliers, even paying electricity bills for SMEs. Also other measures like relaxing labour regulations to allow workers to work on Sundays and so on. But the issue is that this kind of comes with a huge financial cost, and as you said, next year the French public debt is expected to massively And balloon. experts say that France's COVID-19 and economic downturn require a different response than in previous crises. What is your opinion regarding this statement? Is it possible to compensate for COVID-19 effects within a month or in a year? I think no one knows at the moment exactly what the fallout is going to be. They don't know what kind of impact it's going to have on public finances, but also whether the measures will actually work as intended. In a lot of countries, these schemes have been announced, but the kind of actual practicalities of implementing them has proved very problematic, particularly because the kind of how rapid this crisis has become very real in our economies. So, for example, like measures where the French government has announced that they're going to guarantee business loans. It's happened so rapidly that the information going to banks and the kind of the burden on banks is too difficult. So small business owners are finding it very difficult actually even to contact their banks, let alone to actually obtain this access to the cash that they need to sustain their incomes over the next 2 months. And moreover, kind of the other aspect, which is very particular to France, is also that Macron, as you're probably aware, has been trying to push through quite extensive reforms of our pension system, of our labour market, trying to resolve some of these more structural issues in France, which is, for example, the fact that the pension schemes in France are hugely over-indebted. A lot of those measures he was really he pledged to really ramp up over the second year of his presidential term, which is due to end in 2022. It may be now that because of this crisis, he's not able to push through a lot of those reforms that are really required to sustain public finances in France. Okay. Professor Mainul Islam. Yes. আমরা হসপিটালের কথা বলছিলাম, শয্যার স্বল্পতার কথা, চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। যদিও এখন বলা হচ্ছে যে পিপিইর কথা প্রচুর আলোচনার মধ্যে আছে, বাংলাদেশই এখন পিপিই প্রস্তুত করছে এবং করবে, এমনকি রপ্তানিও করতে পারবে, সেই আশাবাদও জেগে উঠেছে। ভেন্টিলেটরের অপ্রতুলতার কথা আমরা শুনি, কিন্তু এখন একথা বলা হচ্ছে যে বাংলাদেশই এখন ভেন্টিলেটর তৈরি করছে। সো হতাশার বিপরীতে অনেক আশার কথাও তো শোনা যাচ্ছে। না, এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মানে হতাশার বিপরীতে আশার কথা শোনা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে পিপি
তৈরি করো সেটা কতটুকু মানসম্মত সেটি কিন্তু দেখার ব্যাপার রয়েছে। এবং পিপিই তৈরি করার সুনির্দিষ্ট একটা গাইডলাইন রয়েছে। আমার মনে হচ্ছে চাইলো আমি ইচ্ছামতো পিপিই তৈরি করে ফেললাম সেটা না, এবং কোন ধরনের কোয়ালিটি দিয়ে করা হচ্ছে কিনা এবং সেই পিপিই কতটুকু প্রতিরক্ষার ক্ষেত্রে কাজে দিবে সেটি একটা দেখার বিষয় রয়েছে। তবে হ্যাঁ, তো জিনিসটি হচ্ছে যে মানুষ চাইলে চেষ্টা করলে সেটা সম্ভব। অর্থাৎ সেক্ষেত্রে ওইটাকে আমি হয়তো পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে চিন্তা করছি। এখন ধরেন আমাদের চিন্তা হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার বানানোর মতো এক ধরনের একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, কেউ কেউ দেখছি বিভিন্ন। কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে যে সাবান ব্যবহার করাটা অনেক বেশি আরও বেশি বেটার, এইটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না ওইরকমভাবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, চিকিৎসকের আত্মরক্ষার তো অবশ্যই একটা ব্যাপার রয়েছে, যে তার যে জায়গাটি রয়েছে। কিন্তু এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এমন একটা যে ভীতিকর যে অবস্থা, যেটা একটু আগে রিয়াজ স্যার বলছিলেন, যে আমি যদি অসুস্থ হই আমি সত্যিকার অর্থে সে সেবাটা পাবো কিনা, এবং এক ধরনের যে ভীতি চিকিৎসকদের মধ্যে এক ধরনের ভীতি কিন্তু রয়েছে যে এই জায়গাটা। এবং এটা তো হচ্ছে যে করোনার মতো যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিকে যে হ্যান্ডেল করব বা সেই ধরনের মতো যে মানসিকতা নিয়ে যে কাজ করা এবং ডেডিকেশন। আমি জানি বাংলাদেশের ডাক্তাররা অনেকেই হয়তো খুব ভালো ডেডিকেটেড, কিন্তু আমরা কিন্তু কিউবার মতো ডাক্তার তৈরি করতে পারিনি। মানে যদি ওভাবে চিন্তা করি, আমরা কিন্তু ধরেন যে ডাক্তারগুলো হচ্ছে মানবিক মূল্যবোধে অনেক বেশি অগ্রসর হয়ে এগিয়ে যাবে, সবার বিপদে এগিয়ে যাবে। যখন পিপির বিষয়টা আসছে, অবশ্যই এটা তাদের একটা অধিকার, রাইটের জায়গা অবশ্যই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন সেবা পাবে, সে নিজে যদি আগে যদি সুরক্ষা নিজেকে না করতে পারে, তাহলে পেশেন্টের কিভাবে করবে? কিন্তু সেটার জন্য যেটা হচ্ছে, যেটা আগেই বলছিলাম, যে আমাদের যে প্রস্তুতির যে জায়গাটি, সেই প্রস্তুতির জায়গাটিতে কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের যে 3 মাস সময়ের কথা বলা হচ্ছিল, যে চায়নাতে যখন হলো এই জিনিসটা, যখন এটার যে একটা স্প্রেড আউট হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, এবং তার জন্য যে আমাদের যে জাতীয় যে কর্মকৌশলের যে জায়গাটি যেই ছিল, তখন কিন্তু যদি এই জায়গাগুলো যদি আমরা আরো বেশি শক্তভাবে চিন্তা করতে পারতাম, ভাবতাম যে কাদেরকে নিয়ে আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে, এখানে বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিরা কারা রয়েছেন। যেমন ধরেন আপনার যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে যে কমিটিটি করা হয়েছে, এটা কখন করা হয়েছে, এবং ফিল্ড লেভেলে যখন নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা এখানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার যখন কাজ করবেন, সেই চিঠিগুলো কবে গিয়েছে, বিষয়গুলো যদি চিন্তা করেন, তো তার এটার জন্য আপনার প্রস্তুতির সময়টা কখন, তাহলে আমরা কখন প্রস্তুতি নিলাম, এবং এই যে জিনিসগুলো যে লাগবে বা কোথায় কোথায় আমার ঘাটতির জায়গাগুলো রয়েছে, সেটার জন্য আসলে আমরা পর্যাপ্ত সময় হয়তোবা তর্কের খাতিরে বা হয়তোবা অন্যভাবে বলি যে, কিন্তু সরকারের আসলে সক্ষমতার জায়গা থেকেও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। এবং আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার সক্ষমতায় ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতিকে কিন্তু আমি পজিটিভ অ্যাপ্রোচে, আমি কিন্তু মানে এখানে স্বীকার করিনি, আমি যদি এগিয়ে যাই তাহলে কিন্তু সমস্যা আমি কিন্তু কিছু দেখি না। পজিটিভভাবে আগানো, আপনি প্রাইভেট সেক্টরকে আগাইতে দেওয়া, এগিয়ে নিয়ে আসা। এই যে ধরেন এই যে সিদ্ধান্ত নিলাম যে আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানকে আমরা কাজে লাগাবো, আমরা কি সত্যিকার অর্থে কতটুকু কাজে লাগাতে পারছি? মানে আমরা যেই সেন্টারগুলো আমরা টেস্ট করার যে জায়গাগুলোতে নিয়েছি, ওখানে এখন পর্যন্ত কয়টা টেস্ট হয়েছে, মেশিনগুলো বসেছে এখন পর্যন্ত, এই জনবল যাদেরকে ট্রেন আপ কি করা হয়েছে, মানে এই জায়গাগুলো যদি বলি, তো ওই জায়গাটা তো এখনো আমাদের ঘাটতির মধ্যে রয়েছে। এবং আরো একটা যে জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি চিন্তার জন্য, যে জাতীয় যে কর্মকৌশলটি করা হয়েছে, কর্মকৌশলের মধ্যে কিন্তু চিন্তা করতে হবে যে এখন বর্তমান সময়ের যে অবস্থা এবং পরবর্তীতে আমার অবস্থাটা কিভাবে হ্যান্ডেল করব, সেই জায়গাতে দেখেন এখানে এক ধরনের মানসিক ট্রমার বিষয় রয়েছে। এই মানসিক মেন্টাল হেলথের বিষয়গুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখানে সোশ্যাল সায়েন্টিস্টদের কোনো আমি ওই কমিটির মধ্যে আমি কিন্তু স্ট্রাকচারের মধ্যে দেখছি না। একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছে, এই টেকনিক্যাল কমিটিতে কারা কারা আছেন, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। এবং এই যে পলিসিগুলো যে রিভিউ করা মানে কি প্রতিনিয়তই তো পরিবর্তন আসছে। এখানে আরেকটি, যেহেতু কোয়ারেন্টাইনের প্রসঙ্গ, লকডাউনের প্রসঙ্গটা আলোচনার মধ্যে আসছিল, যে ছুটিটা বাড়ানো হয়েছে, এবং আপনি কি মনে করেন যে 11 তারিখ পর্যন্ত এটি? আমি মনে করি যে ছুটির এখন আমাদের যে অবস্থা, এই অবস্থায় অবশ্যই ছুটিটা বাড়ানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। মানে 11 তারিখ পর্যন্ত এনাফ না, আমার মনে হয় এরপরে আরো তো সময় হয়তো লেগে যাবে, কারণ আপনি কোন লেভেলে কন্টামিনেশনটা যাচ্ছে, আপনি হয়তো ওই সামনে কিছুদিন পরে আরো হয়তো প্রকাশিত হয়ে যাবে, তথ্য উপাত্ত হয়তো চলে আসবে। যেটা বলছিলাম যে নির্ভরযোগ্য উপাত্ত বা তথ্য, বা যেখানে ধরেন আপনার জনমনে যদি কোনো এক ধরনের বিভ্রান্তি যদি থেকে থাকে, বা বিশ্বাসযোগ্যতা যে জায়গাটি বলি, আমরা আসলে কোয়ালিটি ইনফরমেশন, আমরা সরকারের প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে চাই, বিশ্বাসও রাখতে চাই। তো সেই জায়গা থেকেই চিন্তা করতে হবে, এই যে এখন যে সিমটমে এখন মানুষগুলো মারা যাচ্ছে, প্রতিদিনই শুনছি 5 জন 6 জন 7 জন করে এখানে বিভিন্ন জায়গাতে মারা যাচ্ছে। আপনি কি মনে করেন না এর মধ্যে একজনও করোনা পেশেন্ট হতে পারে না, 2 জনও কি হতে পারে না? তো এখন যতক্ষণ পর্যন্ত এই তার টেস্ট করবেন, বুঝবেন এবং তারপর রিপোর্টেড হবে, তো এখন এই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকারের যতদিন লকডাউন, আমি যেটিকে বলবো যে এখন শব্দ আর ওই ছুটির কথা বলা ঠিক হবে না, এখন যে প্রাইম মিনিস্টার
মিস্টার মোদি যেটা ভারতে যেটা বলেছে, সে নাগরিকদের কাছে বলেছে আমি এই কয়টা দিন আপনাদের কাছে ভিক্ষা চাই। তার মানে কেন ভিক্ষা চাই? কারণ জনবান্ধব সরকার যদি হতে হয়, তাকে যেভাবে আমরা সমালোচনা করি বা যেই বলি না কেন, কিন্তু নাগরিকের প্রতি মানে তাকে যে এই অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, এর মধ্যে নিয়ে গেলে এই যেটা বললাম যে যারা ভালনারেবল গ্রুপ অফ পপুলেশন যারা রয়েছে তাদেরকে আমি কিভাবে এই সাপোর্টগুলো দিব তার দৈনন্দিন জায়গা থেকে। এবং আমরা তো একটা টার্মোয়েল সোসাইটি এখানে চাই না তৈরি হোক, এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক সেটাও চাই না। তো এখন এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে খুব আরও শক্তভাবে আমাদের ভাবনা চিন্তা করে আগাতে হবে। এবং আমি আরেকটা জায়গায় আমি মনে হয় এখনই বলে রাখা ভালো, কারণ এটা হয়তো কেউ চিন্তা করছেন জানি না, আমাদের কিন্তু এখন যে ভ্যাকসিনটি আসবে সামনে সেটি নিয়ে কিন্তু ভাববার সুযোগ রয়েছে। কারণ পৃথিবীতে বড় বড় যে ভ্যাকসিনগুলো যখন আবিষ্কার হয়েছে তার ব্যবহার কিন্তু যখন উন্নত দেশগুলোতে তৈরি হয়েছে, এবং এই ভ্যাকসিনের ব্যবহার যখন দরিদ্র সর্ব জনগোষ্ঠী তারা কিন্তু অনেক দেরিতে গিয়ে তারা পেয়েছে। এখন থেকে এই ভ্যাকসিনটা যাতে আসলে যে গ্লোবাল হেলথ ডিপ্লোমেসি যেই জায়গাটি রয়েছে সেইটাতে কিন্তু আমাদের এখন ফোকাস। যেমন আমি ক্যাটাগরিক্যালি দুটো ভ্যাকসিনের কথাই যদি আপনার বলি, যে জরায়ুর ক্যান্সার সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে, আর একটা হ্যাপাটাইটিস বি সংক্রান্ত রয়েছে। দেখা গেছে যে ভ্যাকসিনগুলো যখন তৈরি হয়েছে আলটিমেটলি এর সুযোগ সুবিধা পেতে, যেমন ধরেন উন্নত দেশ থেকে যখন আমাদের মতো দেশগুলোতে আসে তখন সেই প্রপোর্শন এখনো কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পূর্ণাঙ্গভাবে সুযোগ পাইনি। তো যখন কতদিন পর ভ্যাকসিন আসবে এবং সেটা মার্কেটে কিভাবে আসবে এবং এখানে একটা বাণিজ্যিক মানসিকতা থাকবে, কারণ এখানে ব্যবসার বিষয় রয়েছে, সেই জায়গাগুলোতে কিভাবে অ্যাড্রেস করা দরকার এটাও কিন্তু। তবে আপনি যেখানে বলছিলেন যে আরো কঠোর হতে, প্রফেসর আলী রিয়াজ যেভাবে বলছিলেন যে মানে রাষ্ট্র শক্তি আরো কঠোর হবে বা শক্তিশালী হয়ে উঠবে, সেটি কিন্তু একটু ভয়ের জায়গা তৈরি হচ্ছে। মানে তাকে রাষ্ট্রকে আবার মানবিকও থাকতে হবে, মানবিকও হতে হবে। না, তা তো অবশ্যই, রাষ্ট্রকে মানবিক না থাকলে তো। প্রফেসর আলী রিয়াজ, আপনার কাছে সুনির্দিষ্ট আমার ছোট্ট ছোট্ট দুই তিনটি প্রশ্ন। একটি হচ্ছে যে বিশ্বায়নের ধারণায় কোনো পরিবর্তন আসবে কিনা, কারণ বিশ্বায়ন নিয়ে নানা প্রশ্ন গত কয়েক বছর ধরেই চলছে। উন্নয়নের ধারণার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, কারণ অনেক দেশে সরকারই মনে করে যে এই যে জিডিপি প্রবৃদ্ধি কেন্দ্রিক যে উন্নয়ন সেটি নাগরিকদের জন্য যথেষ্ট আর কি। এবং আরেকটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে মনস্তাত্ত্বিক লড়াই নানা বিষয় নিয়ে, সেটি আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে। এবং সেই সূত্র ধরে আমি যদি বাংলাদেশের প্রসঙ্গ ধরি, যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক ধরনের ভারত এবং চীনের সঙ্গে কিছুটা রাজনৈতিকভাবে এক শক্তির সঙ্গে সম্পর্ক ভালো, কিছুটা অর্থনৈতিক কারণে আরেক শক্তির সঙ্গে সম্পর্ক ভালো, সেটি এক ধরনের ভারসাম্য, সেটি কারো কারো কাছে প্রশংসিত হয়েছে, কেউ কেউ সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সেই জায়গাটা তো আগামী দিনে এই কোভিড-19 আসলে সেই জায়গায় কোনো পরিবর্তন আনবে কিনা? প্রথম প্রশ্নটা হচ্ছে বিশ্বায়নের ক্ষেত্রে কোন বিশ্বায়নের যে দুটো ধারণা আমরা জানতাম, মানে সমালোচনা জানতাম, তার একটা হচ্ছে এই যে বিশ্বায়নের দরকার নেই, সারা পৃথিবীতে জাতীয়তাবাদী শক্তিগুলো শক্তি সঞ্চয় করেছে, উগ্র জাতীয়তাবাদী, তারা জাতীয়তাবাদী, এবং মিস্টার ট্রাম্পের মতো লোকজন ক্ষমতায় এসছেন এবং তারা এগুলোকে এখন প্রমাণিত হলো যে আসলে আপনি একা কিছু মোকাবেলা করতে পারবেন। এরকম একটা জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হলে অন্যের সাথে সহযোগিতা করেই করতে হবে। তার মানে ওই ধরনের উগ্র জাতীয়তাবাদী মানে এই ধরনের এক্সক্লুশনারি ইউনিল্যাটারাল চিন্তা ভাবনা সেগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। ফলে বিশ্বায়নের বিরুদ্ধে এই অভিযোগ, এই সমালোচনা ঠিক নয়। আবার যারা বলছিলেন যে বিশ্বায়ন মানেই হচ্ছে খুব খারাপ, কারণ কিছু মাত্র লোক সুবিধা পেয়েছে, হ্যাঁ, কিন্তু তাদের জন্য তো আমরা কি তাহলে বিশ্বায়ন বাদ দেবো? বাদ দিলে কি করে মোকাবেলা? ফলে এখন বিশ্বায়নের নতুন ধারণা তৈরি করতে হবে, এবং যার কেন্দ্রে থাকবে আসলে মানুষ, পুঁজি নয়, শ্রমের বাজার নয়। মানুষকে বিবেচনা করতে হবে, জনস্বাস্থ্যকে বিবেচনা করতে হবে, জনস্বার্থকে বিবেচনা করতে হবে। এগুলোকে কেন্দ্র করে বিশ্বায়নের চিন্তা, কিন্তু বিশ্বায়নকে বাদ দিয়ে নয়। উন্নয়নের ক্ষেত্রে আপনি প্রশ্নটা যেটা করেছেন, এই যে উন্নয়নের ধারণায় জিডিপি নামক এক ভয়াবহ জিনিসের নেশার মধ্যে পড়ে গিয়েছিলাম, তার থেকে বেরোবার পথ তৈরি করা দরকার। জিডিপি একমাত্র উপকরণ হতে পারে না উন্নয়নে, একমাত্র মাপকাঠি হতে পারে না। কেননা মানুষকে যদি আপনি কেন্দ্রে না রাখেন, মানুষের স্বার্থ, মানুষের স্বাস্থ্য, মানুষের জীবনযাপন এবং পরিবেশকে যদি আপনি রক্ষা করেন, তাহলে এই বিপদের মধ্যে পড়বে। আপনার তৃতীয় প্রশ্নটার উত্তরে আমি বলি, এখানে আমার অবস্থানটা একটু অন্যদের চেয়ে ভিন্ন। মাইনুল ইতিমধ্যে চীনের খানিকটা প্রশংসা করেছে। চীনকে একসময় এই জন্য দায়িত্ব নিতে হবে। এই যে পরিস্থিতি, আজকে আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি, উহানের যে মোট নিহতর সংখ্যা থেকে এই সংখ্যা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে।
তার কিছু কিছু লক্ষণ, কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। চীন অস্বচ্ছভাবে জিনিসটা মোকাবেলা করার কারণে এর প্রসারের অনেক বেশি সুযোগ তৈরি। চীনের অভ্যন্তরীণ ভাবে কিছু কিছু প্র্যাকটিস আছে যেগুলো আসলে এই ভাইরাস তৈরি প্রসারের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। ফলে চীনকে একসময় এই দায়িত্ব নিতে হবে। আজকে 10 বছর পরে আমি জানি না কবে নিতে হবে, কিন্তু আমি মনে করি নিতে হবে। চীন এবং যুক্তরাষ্ট্রের এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্য দিয়ে, আমি মিস্টার ট্রাম্পের এই টানাপোড়েনের পক্ষে নয়, কিন্তু যেটা বিবেচনা করা দরকার সেটা হচ্ছে চীন এখন চাচ্ছে যে গোটা পরিস্থিতির সুযোগে একটা বৈশ্বিক নেতৃত্ব সে নিতে চায়। যুক্তরাষ্ট্র কার্যত ব্যর্থ হয়েছে এটা বলেই শুরু করা দরকার। হ্যাঁ, বৈশ্বিক নেতৃত্ব দিতে। তার কারণ হচ্ছে যে গোটা পৃথিবী বদলে গিয়েছে, ক্ষমতা কাঠামো বদলেছে, বৈশ্বিক কাঠামো বদলেছে, অর্থনীতির আকার বদলেছে। তার সঙ্গে অ্যাডাপ্ট করার যে পদ্ধতি সেটা এই ট্রাম্প প্রশাসন করতে পারেনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সেখানে পিছিয়ে পড়ছিল, এখন এর মধ্যে সেটা আরো প্রকটিত হয়েছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বৈশ্বিকভাবে নেতৃত্ব তৈরি করা দরকার। সেটা এককভাবে নেতৃত্ব হলেও ভয়াবহ, নেতৃত্ব না থাকাটাও খুব ভয়াবহ জিনিস। ফলে এক ধরনের সম্মিলিত নেতৃত্ব কাঠামো তৈরি করেই আসলে মোকাবেলা করতে, কিন্তু তারা কি করতে চান সেটা করতে হবে। আপনি যদি বলেন যে সিভিল সোসাইটি, গ্লোবাল সিভিল সোসাইটি, গ্লোবাল ইন্টারন্যাশনাল এনজিও, তাদের মধ্যে থেকে এই চাপটা তৈরি করতে হবে যে এমন একটা পৃথিবী তৈরি করা দরকার যে পৃথিবীতে আমরা কেবলমাত্র জাতীয় স্বার্থের নামে এই ধরনের বিবাদের মধ্যে যুক্ত হব না, কিন্তু আমাদের সামনে থাকবে মানুষের স্বার্থ মানবিকভাবে বিবেচনা করা। এবং আরেকটা প্রশ্ন ছিল আমার যে চায়না এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের জায়গা, সেখানটাতে কোনো কোভিড-19 প্রভাব ফেলতে পারবে কিনা, ইতিবাচক বা নেতিবাচক? যদি চীন, কারণ এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কনসার্ন আছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। কারণ হচ্ছে চীন বৈশ্বিকভাবে আসলে তাকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। চীন এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে এবং সেই কারণেই এই প্রশ্নটা উঠছে যে দক্ষিণ এশিয়াতে যেহেতু বাংলাদেশ আসলে চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি করছিল, ঠিক এক ধরনের ভারসাম্য বললে ঠিক বোঝানো যায় না, কারণ বাংলাদেশের অবস্থানটা চীনের কাছে যতটা অর্থনৈতিক, ভারতের সঙ্গে তার সম্পর্কটা রাজনৈতিক। আপনাকে মনে রাখতে, বর্তমান সরকারের রাজনৈতিক নির্ভরতা ভারতের উপর অতিমাত্রায়, যতটা তার নির্ভরতা অর্থনৈতিক কারণে চীনের উপর। এখন চীন তার এই অর্থনৈতিক যেই প্রভাব তাকে রাজনৈতিক রূপ দিচ্ছে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে চীনের টানাপোড়েনের কারণে বাংলাদেশের আগামীতে যেহেতু এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হবে বলে আমরা অনুমান করতে পারি, বৈশ্বিকভাবে হবে, বাংলাদেশেও হবে, সেক্ষেত্রে বাংলাদেশের চীন নির্ভরতা বাড়ার মানে এক ধরনের আশঙ্কা আছে। আশঙ্কা বললাম এই কারণে যে আমি যে কোনো দেশের উপর নির্ভরতার বিরুদ্ধে। বাংলাদেশ যদি রাজনৈতিক অর্থনৈতিক কারণে কোনো দেশের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, বৈশ্বিক ব্যবস্থার মধ্যে নিজস্ব মর্যাদা নিয়ে, নিজস্ব স্বার্থ নিয়ে আলোচনা না করে, সেই স্বার্থের অনুকূলে কাজ না করে, তাহলে সেটা চীনই হোক, যুক্তরাষ্ট্র হোক কি ভারত হোক, আমার কারো ব্যাপারে কোন মানে ফ্যাসিনেশন। আমার আশঙ্কা যেটা, যে প্রশ্নটা আপনি করছেন, অনেকের মনে যে আশঙ্কা তৈরি হয়েছে, এতে করে বাংলাদেশের এক ধরনের চীন নির্ভরতা তৈরি হবে কিনা। চীন সেটা চেষ্টা করবে, আপনাকে আমি লিখে দিতে পারি, চীন সেটা চেষ্টা করবে। French government announced some economic packages, like France has pushed an economic package worth nearly 2% of gross domestic product, guarantee bank loans up to 300 billion euro for companies, 45 billion euros for ensuring social security. Finance Minister Mary announced further tax breaks and a solidarity fund for struggling small businesses. Is it possible to bring back the French economy through these initiatives? Is this enough? I think the French government is certainly going to try. The issue is just how many businesses will be put out of operation during this time, and the fact that no one knows how long the lockdown is going to go on
go on for. I think when the lockdown was actually announced, it kind of it meant 75,000 restaurants closing, 3,000 clubs, 40,000 cafes, and it affects 1 million employees, which again is huge already, let alone all the small businesses which are going to suffer during this period. And again, because no one knows how long the crisis will go on for, no one knows how well businesses will be able to sustain themselves and to access the cash that they need to kind of stay afloat during this period, as well as how sustainable it is for the French government to kind of really actually implement these very costly measures over a longer period of time. Okay, Professor Mainul Islam. আমি আসলে একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন এই যে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের যে যখন তুলনামূলক আলোচনা করি, অনেক সময় কিন্তু আমরা ধরেন কিছু উন্নয়নের যে সূচক যেগুলোকে আমরা অনেক বলি, আসলে সূচকের মধ্যে যাওয়ার আগে তো যে জিনিসটা হয়তো বলা উচিত যে আসলে সত্যিকার অর্থে মানবিক উন্নয়নের জায়গা থেকে এবং জীবনের গুণগত জায়গা কতটুকু সমৃদ্ধ হয়েছে সেটি দেখার বিষয়। তো আবার পরও যদি বলি যে জাতিসংঘের যে কাঠামোর স্ট্রাকচারে যখন আমরা চিন্তা করি যে হেলথ যে উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্বাস্থ্য খাতটা কিন্তু আমাদেরকে এখান থেকে একটা লেসন নিতে হবে যে স্বাস্থ্য খাতটাকে আমরা গুরুত্ব দিইনি। আমরা এই বলতো সাউথ এশিয়ার মধ্যেই আমি বলতে চাই, আমাদের দেখা যাচ্ছে যে গতকালকে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে দেশগুলোকে এখন বিশ্বের দেশগুলোকে যে 10% জিডিপির অবশ্যই ব্যয় করতে হবে। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে আমরা কি করেছি, আমরা মাত্র 2.3% আমাদের রয়েছে। আর যদি ভারতের কথায় যাই সেটাও দেখা যাচ্ছে যে মাত্র 3.36%, এত বড়। পাকিস্তানের কথা যদি যাই 2.75%। এখন এই চিত্রগুলোর মধ্যে যদি যাই, একমাত্র দেখা যাচ্ছে যে মালদ্বীপ একমাত্র 10%-এর উপরে গিয়েছে, আবার যদিও ছোট রাষ্ট্র, কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা কিন্তু স্বাস্থ্য খাতটাকে গুরুত্ব দিই। হেলথ যে একটা হিউম্যান ক্যাপিটাল, যাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি, এই যে লেবার ফোর্স নিয়ে ভাবি, অর্থনৈতিক ডাইমেনশন নিয়ে চিন্তা করি, এখন জনমিতিক লভ্যাংশ অর্জনের যে সম্ভাবনা আমরা বলি, এই জায়গাগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে শুধুমাত্র এই দুর্বল স্বাস্থ্য খাতের মানে কথা যদি চিন্তা করি। কারণ আপনি যদি আমার সুস্বাস্থ্য নির্ণয়ের জায়গাটা যদি নিশ্চিত না করতে পারি, এবং এই জায়গায় মনে হয় আমাদের এখন ভাবতে হবে যে স্বাস্থ্য খাতকে কিভাবে আমরা আরো পুনর্গঠিত করব এবং এটাকে আরো কিভাবে শক্তিশালী করা। এটি হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। এটা মূল চ্যালেঞ্জ, কারণ যদি ওইটাই হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। এখন আমরা তো বলছি যে হেলথ হচ্ছে হিউম্যান ক্যাপিটালের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এর মধ্যে প্রোডাকশনের জায়গা, উৎপাদনের জায়গা, অন্যান্য জায়গায় উন্নয়নের অন্যান্য জায়গাগুলোকে মানে স্পর্শ করবে এবং উন্নয়নকে আমি মনে করি আরো বেশি পরিচালিত করবে। Any COVID-19 is going to change social order as well as world order drastically. How it's going to affect France and on the international economic and political atmosphere? So I think firstly, it's kind of a very much an experimental stage. I think at the moment, public anxiety about the virus is so high in France that so far it's been kind of the lockdown there hasn't been too much social unrest. Partially also because Macron has been very clear that all of the kind of other measures he was trying to push through that might cause some kind of social unrest have been put on hold for now. But it's very much an experimental phase. So people, families are beginning to experiment with kind of teaching their children from home, taking them through digital learning education forms. I think it's very much an experimental phase. I think there's also a lot of demand from policymakers right now to kind of express very clearly what their exit strategies are in terms of lifting the lockdown. For now, I think people have kind of listen to government advice and follow the lockdown as much as possible. I mean, it's also been coupled with kind of fines and potentially the threat of prison terms for those that don't respect the quarantine rules, the lockdown rules, but pretty much most people are cooperating. But it's been a relatively short period of time. I don't know whether it goes on for much longer without any kind of clear advice from the government, how long people will be able to maintain that kind of arrangement for. There's also a lot of concern from civil society organizations about the kind of risk of traumas of domestic violence, kind of childcare during this period when individuals that might be vulnerable don't have so much exposure to outside kind of bodies that might be able to supervise how they're being treated. But yeah, it's very early days.
And so I think there's a lot of experimentation. And also, as I mentioned previously, the kind of particularity of this crisis is the fact that it's come on so rapidly. And so the government is also being obliged to implement a lot of very, very swift measures, which means a lot of the measures that are implemented right now do not have sufficient time to be fully debated in Parliament or to have too much oversight over what's happening. And I think that's also creating a lot of concern amongst civil society organizations about government surveillance and so on. ওকে, ডক্টর আলী রিয়াজ, আপনি কয়েকদিন ধরেই বলছেন যে নতুন, আপনারই প্রশ্ন, সেই প্রশ্ন দিয়ে আবার আমিও শেষ করতে চাই আসলে খুব ছোট্ট করে, যে নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নিচ্ছে কিনা, বা আপনি একসময় বলেছেন যে সেরকম দিকেই যাচ্ছে পৃথিবী এবং পুরোনো দিকে, পেছন দিকে আর ফিরবে না, সমস্ত কিছু আমূল বদলে যাবে। সো আপনি আমাদেরকে খুব ছোট্ট করে একটা ধারণা দেবার চেষ্টা করবেন কি, যে কি ভাবছেন আপনি? আমার কাছে প্রশ্ন, আমার কাছে উত্তর নেই জিল্লুর, যে আসলে নতুন বিশ্ব ব্যবস্থাটা কি দাঁড়াবে, কিন্তু এটা আমি খুব নিশ্চিত যে পুরনো ব্যবস্থায় আর ফিরে যাওয়া যাবে না। পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া যাবে না কারণ হচ্ছে যে রাষ্ট্রগুলোর ভালনারেবিলিটি খুব স্পষ্ট হয়েছে। যে রাষ্ট্র ব্যবস্থার ভালনারেবিলিটি, বৈশ্বিক ব্যবস্থায় সহযোগিতার ভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে, স্বাস্থ্যক্ষেত্র, যেটা নিয়ে আমরা আগে কখনো ভাবি নাই। অর্থনীতির ক্ষেত্রে যে উন্নয়নের যে ধারণা, সেই ধারণা যে মানবিক নয়, সেটা আমরা আগেই জানতাম, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ভয়াবহ রকম অমানবিক এবং মানুষকে রক্ষা করতে পারে না এবং জাতীয় নিরাপত্তাকেই বিঘ্নিত করে। এগুলোকে বিবেচনায় নিয়ে এবং তার সঙ্গে হচ্ছে রাষ্ট্রের যে ক্ষমতা, অ্যানিও বলছিলেন যে সার্ভিলেন্সের যে ক্যাপাসিটি, সেটা নিয়ে খুব মানে ফ্রান্সেও এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে। এই যে এই সবকিছু মিলিয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে, এইটাই আমি দেখতে পাই। এই পরিস্থিতিটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নির্ভর করছে যে এই সময়ের শক্তিগুলো কিভাবে কাজ করছে। মনে রাখতে হবে যে কর্পোরেট এন্টিটি থেকে শুরু করে আপনার ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার, যেটা যাদের স্বার্থ আছে তারা একবার চেষ্টা করবে, কিন্তু একটা মানবিক বিশ্ব গড়া ছাড়া আপনার পক্ষে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। কতটা আপনি অর্জন করতে পারবেন, কতটা আমরা অর্জন করতে পারবো, সেটা নির্ভর করছে যে এই শক্তিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ হচ্ছে কিনা। আপনাকে আবারও বলি যে তার প্রথম ধাপ হচ্ছে আপনার নিজের দেশের সংগ্রাম। এক ধরনের ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ধারণা যদি তৈরি না হয়, আর প্রথম পরীক্ষা কিন্তু আগামীকাল, আজকে আপনার সাথে আমি কথা বলছি, এটা হচ্ছে ভোররাত্র। আজকে এই অর্থে যে আপনি বাংলাদেশের আপনি স্বাস্থ্য ব্যবস্থায় সকলের আস্থা ফেরত আনতে পারছেন কিনা, ডাক্তারদেরকে মানে কনফিডেন্স তৈরি করতে পারছেন কিনা। মানুষ মরে গেলে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে লাভ হবে না, এখনকার সমস্যাকে এখনই মোকাবেলা করতে। জি, ধন্যবাদ। প্রফেসর মইনুল ইসলাম, 30 সেকেন্ডসে কিছু যোগ করবেন আপনি? শেষ করতে হবে। হ্যাঁ, আমি 30 সেকেন্ডসের মধ্যে তাহলে এখন মূল বিষয়টি হচ্ছে যে টেস্টের যে জায়গাটা, এটাকে আরো বেশি সম্প্রসারণ করা, সমন্বিত একটা কর্মকৌশল নেওয়া এবং অবাধ তথ্যের, আমি যেটা বলবো যে তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং তথ্যের সরবরাহটা নিশ্চিত করতে হবে। একইভাবে বলবো যে পাবলিক এবং প্রাইভেট এই মুহূর্তে সবাই দুইকে সম্মিলিতভাবে আগাতে হবে এবং সরকারকে বলবো সুনির্দিষ্টভাবে, সেটি হচ্ছে যে সামনের পঞ্চবার্ষিক পরিকল্পনা আসছে, সেই পরিকল্পনায় এই করোনার যে বিষয়গুলো রয়েছে, অর্থনীতি এবং অন্যান্য যে ডাইমেনশনগুলো রয়েছে, সেটা যাতে সমন্বিতভাবে সেখানে সম্পৃক্ত হয়। একইভাবে বলবো সরকারের যে রূপকল্প পরিকল্পনা করেছে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি আছে 2030-এর মধ্যে অর্জন করতে হবে, সেই জায়গাতে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে নিয়ে আমাদের অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম, অ্যানি নরফোল্ক বিডল এবং প্রফেসর ডক্টর আলী রিয়াজ। অ্যানি, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং এর প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। আমার অতিথিরা এক জায়গায় একমত যে কি হতে যাচ্ছে সেটি বলবার সময় এখন আসেনি, তবে এটি সকলেই নিশ্চিত যে এক আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে গোটা বিশ্ব ব্যবস্থার মধ্যে, এবং সেটি কেবল বিশ্ব ব্যবস্থার মধ্যে বদল যখন ঘটবে, তখন আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অনেক বড় পরিবর্তন হয়তো ঘটবে, বিভিন্ন দেশেই ঘটবে সেটি। কাজে ওনারা মনে করেন যে রাষ্ট্রকে আরও অনেক মানবিক হতে হবে, একই সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আরও খানিকটা কঠোর, কিন্তু এই কঠোরতা মানবিকতার সঙ্গে এবং স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা নিতে হবে। এবং এই যে উন্নয়নের ধারণায় যে বিভ্রান্তি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের যে বিভ্রান্তি আছে, বিশ্ব ব্যবস্থা সম্পর্কে বিশ্বায়ন নিয়ে যে ধারণাগুলো আছে, সেগুলো তো আমূল পরিবর্তন আসলে আসবে এবং আনতে হবে। এবং মূল কথা যেটি, যে দেশের উন্নয়ন প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায় এবং
অর্থনীতিতে অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণের অন্তর্ভুক্তিটাকে নিশ্চিত করতে হবে এবং সেটি যদি না করা যায় তাহলে আসলে রাষ্ট্র যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং একটা সময় গিয়ে জনরোষের মধ্যেই তাদের পড়তে হবে। কাজে টিকে থাকতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার, জনগণকে সঙ্গে নেওয়া, জনগণের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।